হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেখতে দেখতে আমরা আরও একটা সপ্তাহ পার করে ফেললাম। ভেবেছিলাম এই সপ্তাহে আমাদের 200তম টেক নিউজটা আমরা করে ফেলতে পারবো, কিন্তু যাই হোক, সামনের সপ্তাহে অবশ্যই হয়ে যাবে। এছাড়াও আজকে আমার হাতে চলে এসেছে এই ফোনটা। আমি মডেল নাম্বার বলছি না, অবশ্যই এই ফোনটার ভিডিও আসবে, ফুল রিভিউ আসবে। এক্সাইটিং ফোন এবং বাজেট ক্যাটাগরির একটা ফোন। কি মডেল নাম্বার আপনাদেরকে বলতে হবে, পেছনের দিকে বক্স রাখা আছে। এছাড়াও আজকে অত্যন্ত আকর্ষণীয় কিছু টেক নিউজ আছে এবং শেষে গিয়ে বলবো রিয়েলমি কীভাবে আমাদের ঠকাচ্ছে। তাহলে চলুন দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিকোয়েস্ট করছি লাইক বাটনটা প্রেস করে দিন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকে ভিডিও শুরু করি। আপনারা সকলেই জানেন ভারতবর্ষের বাজার থেকে টিকটক ব্যান হয়েছে প্রায় মাস 6 কিংবা তার একটু বেশি সময়ই হতে চললো, কিন্তু টিকটকের প্রভাব ভারতবর্ষের বাজারে একটুও কমেনি। টিকটক ব্যান হওয়ার পরবর্তীতে আমরা দেখলাম ইনস্টাগ্রাম রিল লঞ্চ করলো। এছাড়াও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম, সেও কিনা ইউটিউব শর্টস বলে একটা নতুন প্ল্যাটফর্ম চালু করেছিল ইউটিউব অ্যাপ্লিকেশনের ভেতরেই। তাহলে ফেসবুকই বা পিছিয়ে থাকে কেন? ফেসবুক আজকে অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দিয়েছে তারা আরও একটি অ্যাপ্লিকেশনের উপর কাজ করছে, যেটার নাম তারা দিয়েছে বার্স, BARS। এবং এখানে তারা কিন্তু এই ধরনের ছোট রিলস টাইপেরই কিছু ভিডিও প্ল্যাটফর্মের জন্য আয়োজন করছে। এর সঙ্গে সঙ্গে র্যাপার সিঙ্গার যারা আছেন তাদের জন্য কিন্তু একটা মূলত ট্যাব খোলার চেষ্টা করা হচ্ছে। এখন দেখা যাক ফেসবুকের এই অ্যাপ্লিকেশন কতটা আমাদের ওপর প্রভাব ফেলতে পারে। আমাদের ভবিষ্যতে স্মার্টফোন টেকনোলজি হবে কিন্তু একদম ফোল্ডিং স্মার্টফোনের যুগ, এবং সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি অলরেডি ফোল্ডিং স্মার্টফোনকে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। কোনো কোম্পানি কিন্তু বাদ নেই। মোটামুটি শাওমিও একটা লঞ্চ করছে, অ্যাপেল কাজ করছে, গুগল কাজ করছে। তবে আজকে BOE কোম্পানি কিন্তু একদম 360 ডিগ্রি ফোল্ডিং স্মার্টফোনের একটা পেটেন্ট ফাইল করে দিয়েছে। অর্থাৎ আমরা যেটা এতদিন ফোল্ডিং দেখছিলাম একদিকে, এখন সেই ফোল্ডিংটা হবে 360 ডিগ্রি, অর্থাৎ পেছন দিকে যেদিকে খুশি আপনি ভাঁজ করতে পারবেন। হ্যাঁ, এই টেকনোলজি কবে একদম কমার্শিয়ালি ঠিকঠাকভাবে অ্যাভেলেবেল হবে জানা নেই। এখনও কিন্তু এগুলো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। দেখা যাক, হয়তো 2022 সালে শেষে এসে আমরা এই ধরনের টেকনোলজিকে হয়তো নিজের পায়ে দাঁড়াতে দেখব। গতকালের টেক নিউজেই বলছিলাম ওপো কিন্তু F19 সিরিজকে নিয়ে এবার কাজ করা শুরু করে দিয়েছে এবং সেখানে 3টে ভ্যারিয়েন্টে ফোন আসবে। আজকে কিন্তু কনফার্মেশন পাওয়া গেল ওপো F19 Pro Plus যে ফোনটা হবে সেটা অবশ্যই 5G হবে এবং সেখানে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর। হ্যাঁ, কিছুদিন আগে মিডিয়াটেক একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর লঞ্চ করিয়েছিল, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888কে নাকি টেক্কা দেবে। যখন লঞ্চ করবে তখন তো অবশ্যই সমস্ত রহস্য উদ্ঘাটিত হবে। এছাড়াও ওপো F19 Pro Plus এই ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এখনও পর্যন্ত এইটুকুই খবর পাওয়া গেছে, বাকি খবর এলে সবার আগে প্রোভাইড করব। টেক নিউজে কিন্তু আমরা ভিভোর সাব ব্র্যান্ড IQকে নিয়ে কথা বলছিলাম। ভারতবর্ষের বাজারেও IQ হয়তো সামনের মাসে 2-1টা ফোন লঞ্চ করবে। তবে চায়নার বাজারে 16ই মার্চ IQ কিন্তু লঞ্চ করতে চলেছে IQ Neo 5, এবং স্পেসিফিকেশন অলরেডি আমি বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 66 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, 4500 mAh এর ব্যাটারি থাকবে, ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের। সো ওভারঅল বিচার করলে এই ফোনটার দাম কিন্তু ওই ভারতবর্ষের প্রাইসে যদি কনভার্ট করি 30,000 টাকার আশেপাশেই লঞ্চ করবে। এখন দেখা যাক ওই দিন IQ কোনো রকম অঘটন ঘটাতে পারে কিনা। কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভো কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ করিয়েছিল ভিভো X60 সিরিজ, এবং সেখানে আমরা দেখেছিলাম এক্সিনোসের 1020 প্রসেসর, স্যামসাংয়ের প্রসেসর। অবশেষে এই ফোনগুলো গ্লোবাল এবং ভারতবর্ষের মার্কেটে লঞ্চ করতে চলেছে। তবে একটা আশার খবর রয়েছে, ভিভো কিন্তু এক্সিনোস প্রসেসরের সঙ্গে এই সিরিজটাকে গ্লোবালি লঞ্চ করছে না, সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। অর্থাৎ স্যামসাংয়ের এক্সিনোসের প্রসেসরের ওপর থেকে ভিভোর আস্থা চলে গেছে। ভিভো কিন্তু এখন কোয়ালকমের সাথে কাজ করতে চাইছে। এখন দেখা যাক স্যামসাং কবে এটা বুঝবে, সেটাই দেখব। এরপরে আমরা কথা বলবো স্যামসাংয়ের খবরটা থাক, OnePlusকে নিয়ে 2-1টা কথা বলে নিই। OnePlus 9 সিরিজ সামনের মাসে লঞ্চ করতে চলেছে, এটা আমাদের সকলেরই জানা। আজকে OnePlus 9 এবং OnePlus 9 Pro ইন্ডিয়ার যে BIS সার্টিফিকেশন সেকশন আছে সেখানে এনলিস্টেড হয়ে গেছে, অর্থাৎ একদম কনফার্ম মার্চ মাসে এটা লঞ্চ করছে। এছাড়াও আমরা যারা ওয়েট করে আছি, আমাদের মতো গরিব মানুষ, OnePlus 9R যে ফোনটা আসবে একদম লোয়েস্ট ভ্যারিয়েন্ট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 প্রসেসর যেটা দিয়ে আসবে, সেই ফোনটাও নাকি শোনা যাচ্ছে BIS সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে। এটার কনফার্ম খবরটা কিন্তু আমি আগামীকালের টেক নিউজে শেয়ার করে দেবো। মোটামুটি আপনি 99% কনফার্ম ধরে রাখতে পারেন, এটাও BIS সার্টিফিকেশন সেকশনে ধরা পড়েছে। অর্থাৎ আমরা বাজেট কোয়ালিটিতেও, অর্থাৎ বাজেট প্রাইসেও কিন্তু একটা OnePlus 9R পাচ্ছি। চলে আসবো স্যামসাংয়ের কাছে। স্যামসাং কি করতে চলেছে আমাদের কিচ্ছু বোধগম্য হচ্ছে না। স্যামসাং কি তাহলে ওই চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলোর মতো নিতে নেবে যে মাসে 4টে করে ফোন লঞ্চ করছে?
স্যামসাংয়ের অলরেডি স্যামসাং গ্যালাক্সি A32, A52, A72 ইন্ডিয়ার যে সাপোর্ট পেয়ে যাচ্ছে সেখানে দেখা গেছে। এছাড়াও স্যামসাংয়ের যে বাজেট ক্যাটাগরির ফোন স্যামসাং গ্যালাক্সি M12 সেটাকেও দেখা গেছে। অর্থাৎ এই 4টে ডিভাইস মোটামুটি কনফার্ম যে আমরা সামনের মাসে পাচ্ছি। এছাড়াও আরও একটা বাজেট ক্যাটাগরির ফোন স্যামসাং গ্যালাক্সি E02 এই ফোনটাও আজকে ইন্ডিয়ার সাপোর্ট পেজে দেখা গেছে। অর্থাৎ এই ফোনটাও সামনের মাসে সেল শুরু হয়ে যাবে। আমি জানি না স্যামসাং যদি এই নীতি নিয়ে থাকে তাহলে আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না। আপনাদের কি মত যে এক মাসে 4টে স্যামসাংয়ের ফোন লঞ্চ করলে এটা কি আদৌ আপনারা ভালোভাবে নেবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। স্যামসাং গ্যালাক্সি A32 যখন কথা উঠলই তখন একটা কনফার্মেশন আপনাদের দিয়ে দিই। 5 মার্চ এই ফোনটা কিন্তু ইন্ডিয়ার বাজারে সেল শুরু হচ্ছে। এছাড়াও 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং শোনা যাচ্ছে এখানে নাকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। তবে একটা দুঃখের কথা আছে, এই ফোনটাতে থাকতে পারে HD+ অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, আমরা যেটা MI A3-তে দেখেছিলাম সমস্ত কিছু দেওয়া হয়েছিল, কিন্তু HD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। HD+ অ্যামোলেড আপনারা কতজন নিতে চাইবেন অবশ্যই জানাবেন। পরে কে পড়ে থাকলো? ও হ্যাঁ, পোকোকে নিয়ে কথা বলতে হবে। পোকো F3 আসছে, পোকো F2 আসছে, কবে আসছে আমি জানি না। অলরেডি রেডমি K40 সিরিজ চায়নার বাজারে লঞ্চ করে গেছে। অনেকেই বলছেন K40 সিরিজ রিব্র্যান্ডেড হয়ে পোকো নাম নিয়ে ভারতবর্ষের বাজারে আসবে, পোকো F2, পোকো F3, যাই হোক একটা নাম নিয়ে। আজকে গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি পোকো যখন M3 ফোনটা লঞ্চ করেছিল তখন সেখানে পোকো F সিরিজের আন্ডারে একটা ফোন দেখিয়েছিল, যেটার লেফট সাইডে কিন্তু এর যে সিম ইজেক্টার ট্রেটা সেটা দেখা গেছিলো। কিন্তু রেডমি K40 যে সিম ইজেক্টার ট্রে সেটা কিন্তু এই ফোনটার নিচের দিকে রয়েছে, অর্থাৎ বটম প্যানেলে। অর্থাৎ রেডমি K40 যদি রিব্র্যান্ডেড হয়ে পোকো নাম নিয়ে আসেও বা পোকো F2ও হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা কিছুটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, কারণ ওই টিজার পেজ তাই বলছিল, আমরা সেই হিন্টসটাই আপনাদের দিলাম। এখনও পর্যন্ত আর কোনো খবর নেই, দেখা যাক পরবর্তীতে খবর এলে সবার আগে শেয়ার করব। পোকো X3 Pro এই ফোনটা কিন্তু আজকে ইন্দোনেশিয়ান সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। এই ফোনটাও আমরা মার্চে কিন্তু একদম 100% কনফার্ম পাবো। এই ফোনটার মোটামুটি কাজ শেষ, এখন দেখা যাক। অনেকেই বলছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেট থাকবে, তবে হ্যাঁ কোনো রকম 5G থাকবে না। আর 5G আমাদের দরকারও নেই। এই 5G কেন দরকার নেই বলছি, অবশ্যই এটা একটু ভিডিও শেষ পর্যন্ত দেখুন, বুঝে যাবেন। রিয়েলমির খবরে হ্যাঁ, অনেকেই বলবেন রেডমির কেন খবর দিলাম না, রেডমি নোট 10 সিরিজ। রেডমি নোট 10 সিরিজে কী খবর দেবো, যেটুকু কালকে খবর ছিল আজকেও সেটুকুই আছে, শুধুমাত্র আজকে জানতে পেরেছি ওখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। হয়তো ওই যেগুলো রেডমি নোট 10 Pro হবে সেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া থাকবে। দেখা যাক 4 তারিখ সমস্তটা কনফার্ম হয়ে যাবে। রিয়েলমি 8 সিরিজের ফোনে রিয়েলমি 8 Proতে আমরা কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা পাবো। এছাড়াও গতকালই আমরা রিয়েলমি 8 Pro এই ফোনটার একদম এক্সক্লুসিভ লিক আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সলমান খান ওই ফোনটা ইউজ করছিলেন, ফার্স্ট লুক একদম সামনে চলে এসেছে। কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন। আজকে গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা কিন্তু এই ফোনটারই পেটেন্টটা দেখতে পাচ্ছি। তবে এই যে ফোনের যে ব্যাক প্যানেলে ক্যামেরা সার্কেলটা দেওয়া রয়েছে, ক্যামেরা স্কোয়ার মডিউলটা, সেই স্কোয়ার মডিউলটা শুধুমাত্র এই ফোনটার একটু বাঁ দিক দিয়ে উপরে যাবে, অর্থাৎ এক কোণার দিকে থাকবে। এছাড়া কিন্তু ফোনটার লুকসে আর কোনো রকম চেঞ্জ হবে না। এছাড়াও সামনের দিকে এখনও পর্যন্ত ডিসপ্লে কেমন হবে জানা যায়নি, হয়তো সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। তবে এই ফোনটিতে কী প্রসেসর থাকবে সেইটা নিয়ে কিন্তু আমাদের সকলের মনে সব থেকে বেশি কৌতূহল। এইটুকু কথা দিতে পারি, আমি জানতে পারলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। হ্যাঁ জানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আপনারা একদমই ফলো করেন না, একটু যদি কষ্ট করে ফলো টলো করে দেওয়া যায় ইনস্টাগ্রাম, টুইটার আর ফেসবুক। টুইটারটা কিন্তু মাস্ট। আসবো রিয়েলমির ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রিয়েলমি জিটির কথায়। রিয়েলমি জিটি এই ফোনটার ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। এর একটা লেদার ব্যাক প্যানেল ফিনিশ হবে সেটাও শেয়ার করেছি। আজকে এই ফোনটার একদম বক্স সামনে চলে এসছে এবং বক্সটা দেখে কিন্তু টিপিক্যালি OnePlus-এর মতো বক্স লাগছে। OnePlus, ভিভো, ওপো, রিয়েলমি সব একদম একই চেনে বাঁধা, আর নতুন করে বলার নেই কিছু। ভিডিও শুরুতেই আমি আজকে বলেছিলাম রিয়েলমি আমাদের কিভাবে ঠকাচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ঠকানোটা কিন্তু শুধুমাত্র রিয়েলমি নয়, রিয়েলমি শুরু করলো বলা চলে। প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি এই ধান্দায় এবার কিন্তু আমাদের ঠকাবে। এই রিয়েলমি রিসেন্টলি লঞ্চ করলো রিয়েলমি Narzo 30 Pro, আর 1 বছর আগে লঞ্চ করেছিল রিয়েলমি Narzo 20 Pro। 1 বছর কিনা জানি না, হয়তো 6-7 মাস কি 8 মাস হবে। এই রিয়েলমি Narzo 20 Proকে এখনও আমার বেস্ট কিলার স্মার্টফোন মনে হয় রিয়েলমি Narzo 30 Pro এর থেকে। আপনি যদি প্রত্যেকটা স্পেক্স কম্প্যারিজন করেন তাহলে দেখবেন রিয়েলমি Narzo 30 Proতে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে, শুধুমাত্র ডিসপ্লেতে এইটুকু ইমপ্রুভমেন্ট লেগেছে। এছাড়াও 5G সাপোর্ট দেওয়া রয়েছে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসর রয়েছে। হ্যাঁ, ব্যাটারি 5000 mAh গুঁজে দেওয়া হয়েছে 500 mAh বাড়িয়ে। কিন্তু রিয়েলমি Narzo 20 Pro যেখানে মিডিয়াটেকের হিলিও G95T প্রসেসর ছিল, গেমিং পারফরমেন্স দুর্দান্ত ছিল।
রিয়েলমি নার্জো 30 প্রো এর থেকে অনেক গুণ বেটার গেমিং পারফরমেন্স কিন্তু রিয়েলমি নার্জো 20 প্রোতে আমরা পেয়েছি। সুতরাং বুঝতেই পারছেন। এছাড়াও রিয়েলমি নার্জো 20 প্রোতে 4টে ক্যামেরা ছিল। হ্যাঁ, রিয়েলমি যে নার্জো 30 প্রোতে রয়েছে 3টে ক্যামেরা। আমি জানি এর ম্যাক্রো লেন্সটা কাজে লাগে না, কিন্তু ছিল তো একটা ক্যামেরা বেশি। এছাড়াও 16 মেগাপিক্সেলের দুটো ফোনেই সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও রিয়েলমি নার্জো 20 প্রোতে 65 ওয়াটের ফাস্ট চার্জার ছিল, সেখানে রিয়েলমি নার্জো 30 প্রোতে আমরা পেলাম 30 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ শুধুমাত্র একটা 5G নামে আমরা একটা ক্যামেরা সেন্সার কম পেলাম, এখানে 65 ওয়াটের জায়গায় 30 ওয়াট পেলাম। এছাড়াও কিন্তু বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়েছে। যে প্রসেসরটা দেওয়া রয়েছে সেই প্রসেসরটাও কিন্তু গেমিংয়ের জন্য অতটা ভালোভাবে অপটিমাইজ নয়। হ্যাঁ, ওর থেকে অনেক বেটার আপনারা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন রিয়েলমি নার্জো 20 প্রোতে। সুতরাং বলবো আমাদের দেশগুলোতে এখনও 5G আসতে যেহেতু 2 বছর কমপক্ষে সময় লাগবে, সেহেতু আপনারা এই বাজেট ক্যাটাগরির ফোনগুলো যারা কিনবেন তারা কিন্তু ওই 5Gর দিকে হাইক তৈরি করে 5G কেনার জন্য পয়সা বেশি খরচ করবেন না। আপনাদের নজর দিন একটা ভালো যাতে পারফরমেন্স পান। আপনি স্যামসাং গ্যালাক্সি F62 নিন, হ্যাঁ পারফরমেন্স ভালো, গেমিং পারফরমেন্স ভালো না। আপনাদের প্রায়োরিটি বুঝে নিন যে গেমিং করার জন্য ফোন হলে আপনার আলাদা চয়েস হবে, আপনি ডেলি পারফরমেন্সের জন্য ফোন কিনলে আপনার আলাদা চয়েস হবে, আবার ক্যামেরা পারফরমেন্সের জন্য আলাদা চয়েস হবে। আশা করি এতক্ষণে বোঝাতে পেরেছি কীভাবে রিয়েলমি বা অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলো আমাদের আগামী দিনে ঠকাবে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকালে টেক নিউজে।